আজকের আমরা চলে এসেছি দমদম ছন্দকের অনুষ্ঠানে। শঙ্কর চৌধুরীর মঞ্চে আজকের আমরা চলে যাব বাংলা একাডেমির ভেতরে। এটি একটি স্মরণ সভা। আপনি দেখতে পাচ্ছেন, আপনারা এখানে রয়েছে সেই স্মরণীয় মানুষটি, যার স্মরণ সভা। তো রূপকথা আজকে সাথে নিয়ে চলে এসছে নন্দন প্রাঙ্গণের বাংলা একাডেমি অঞ্চলের চত্বরকে, সেই মঞ্চটিকে যেখানে তার স্মরণ সভা করা হচ্ছে। বাংলা একাডেমির দোতলায় হচ্ছে সেই স্মরণ সভা। তো আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। রূপকথা চ্যানেলের তরফ থেকে আমি লাবণী মান্না এগিয়ে যাই অনুষ্ঠানের দিকে। দেখতে থাকুন অনুষ্ঠানটি। আমরা শুনবো কিছু কথা আজকে। আমি গিয়েছিলাম, তাছাড়া আরো অনেক অনুষ্ঠান, সবগুলোতে না গেলেও আমি জানি কি কি অনেক সময় রিহার্সাল হতো বাড়িতে। তো আমি চাইবো সবসময় আপনাদের এই ছন্দক আরো এগিয়ে চলুক। আপনাদের সবার কুশল কামনা করি, সবাই ভালো থাকবেন। আর এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের মানে এই সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা সুখে দুঃখে সবসময় আমরা এইভাবেই থাকতে পারি। তাই জন্য আমি আবারও বলছি, আজকের দিনে আমি থাকতে পেরে আমি খুবই কৃতজ্ঞ আপনাদের সঙ্গে। আর আমার মানে খুবই ভালো লাগছে মন থেকে। ধন্যবাদ। যেগুলো কিন্তু প্রায় আমরা বলতে পারি আত্মার আত্মীয় হয়ে ওঠেন, যেমন আমাদের এই শিল্পী জগতে চিনি না জানি না এমন অনেক মানুষের সঙ্গে কাজের সূত্রে আলাপ হয়েছে, তারা কিন্তু একটা চিরস্থায়ী আসন নিয়েছেন আমাদের হৃদয়ে। শঙ্করদা তেমনি একজন মানুষ ছিলেন যিনি প্রাথমিকভাবে খেলাধুলার জগতের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়েছিলেন। খুব ভালো ক্রিকেট খেলতেন এবং শঙ্করদার কাছে থাকলে বাংলার ক্রিকেটের, এমনকি ইন্ডিয়ান ক্রিকেটেরও বেশ হাঁড়ির খবর আমরা মাঝে মাঝে শুনতে পেতাম। এটা একটা আমাদের প্রাপ্তি হতো। যারা এই শিল্প জগতের সঙ্গে, অন্তত বাচিক শিল্প নামে যেটা অভিহিত, সেই জগতের সঙ্গে যারা জড়িত, তারা প্রত্যেকেই ভাবেন যে আমার গলাটা যদি খুব ভালো হয় তাহলে না জানি কি ভালো হতো। আবার কেউ কেউ তাদের জন্মসূত্রেই হোক বা ঈশ্বরের আশীর্বাদে খুব সুকণ্ঠ নিয়ে চলে আসেন। শঙ্করদা ছিল সেরকম একজন অত্যন্ত সুকণ্ঠী শিল্পী। তার পাশাপাশি এই শিল্প সত্তাকে ছাপিয়েও শঙ্করদার মধ্যে থেকে যেটা আমরা পেতাম, সেটা হচ্ছে একটা ভীষণ ভালো মানুষ। ভালো মানুষ ইন দ্য সেন্স যে যার উপর নির্ভর করা যায়। কোনো একটা সমস্যা হলে যদি শঙ্করদা আছে ঠিক উত্তরে দেবে, বা যে কোনো কথাই বলি শুধু ঠাট্টা তামাশা, শুধু নিছক আড্ডা নয়, তার মধ্যে একটা সাবস্ট্যান্স আছে, একটা পজিটিভ ভাইব আছে তার মধ্যে। এগুলো কিন্তু আমরা কাজ করতে করতে অনুভব করেছি। চোখের বালির কথাটা বারবার উঠে আসবে এই কারণে, কারণ ছন্দকেরই প্রোডাকশন ছিল এবং চোখের বালির নাট্য রূপকার স্বপন দাসকে ওদের মঞ্চে এখানে রয়েছে। অভিনয় করেছিলাম আমি, দর্শকের ভূমিকায় ছিল শোভা। শঙ্করদার চলে যাওয়াটা আমাদের সকলের কাছে অত্যন্ত নিদারুণ, সবচেয়ে বেশি নিঃসন্দেহে শোভার কাছে। কিন্তু আবার এটাও বলবো, সবচেয়ে কাছে ছিল বলে একটা মানুষের জীবন যন্ত্রণা যখন একটা অপ্রতিরোধ্য হয়ে ওঠে। এমনকি রবীন্দ্রনাথ মারা যাওয়ার পরেও যখন শান্তিনিকেতনে একটা শ্রদ্ধার আসর হয়েছিল, সেখানে তারা অকম্পিত চিত্তে বলেছিলেন যে তোমার জাগতিক রোগ ব্যাধি যন্ত্রণার উপশম যখন আমরা করতে পারলাম না, তখন পরমেশ্বর এসে তোমাকে তার করে তুলে নিয়ে তোমার সমস্ত ব্যাধি যন্ত্রণা থেকে তোমাকে মুক্তি দিয়েছেন। এটা আমাদের কাছে খুব তৃপ্তি। কোনো মানুষ দীর্ঘদিন ধরে যন্ত্রণাকাতর অবস্থায় রোগশয্যায় শুয়ে দিন কাটাচ্ছেন, এটা দেখতে যেমন প্রিয়জনদের ভালো লাগে না, তার নিজের পক্ষেও সেটা মোটেই খুব আনন্দের নয়, সহনশীল নয়। কাজে এখানে মনে হয় যে এইরকম যন্ত্রণায় যারা সত্যি সত্যি পীড়িত, তাদের যন্ত্রণা যেন দীর্ঘায়িত না হয়। অনেক কাজের স্মৃতি শঙ্করদার সঙ্গে, যেমন চোখের বালি, তেমনি সাহেব বিবি গোলাম, একটা
ব্যতিক্রমী অনুষ্ঠান হয়েছিল সাহেবের গোলাম নিয়ে, সেটাও আমরা করেছিলাম খুবই আনন্দের সঙ্গে। এবং কদিন আগে সাহেবের গোলামের নাট্যনৃত্য করেছিল রঞ্জনা ভঞ্জ, ওর ছেলের বিয়েতে আমরা গিয়েছিলাম। তার আগেই রঞ্জনা বলছিল যে শঙ্করদা ওকে কিছুদিন আগেও যখন দেখা হয়েছে বলেছে যে ওটা আরেকবার কর, আরেকবার করি। খুব মানে এত সাহেবের গোলাম আমাদের বাংলার সেই পুরোনো কালের বাংলা, পুরোনো কালের ব্রিটিশ শাসিত কলকাতার, উত্তর কলকাতার বউবাজার অঞ্চলের একটা প্রতিনিধিত্বমূলক কাহিনী, যেগুলো আমরা গল্পেই শুনেছি, চোখে কোনোদিন দেখিনি, গল্প উপন্যাসে বা সিনেমাতেই পেয়েছি। সেই রকম একটা পরিমণ্ডলের মধ্যে অভিনয়ের সূত্রে ঢুকে গিয়ে খুবই আনন্দ পেয়েছিলাম কাজটা করে, কিন্তু যাই হোক সেটাও হলো না। রেডিওতে আমরা লাস্ট যে কাজটা করেছিলাম সেটা খুবই সিগনিফিক্যান্ট একটা নাটক, মানে গল্প হিসেবে তার নাট্যরূপটাও দুর্দান্ত হয়েছিল। বনফুলের ছোট গল্প জগৎ বিখ্যাত, তার ছোট্ট একটি গল্প যার নাম নিম গাছ, সেটা থেকে নাট্যরূপ করেছিলেন অমল রায়, বাংলার আরেকজন অত্যন্ত বিশিষ্ট নাট্যকার। দীপক পোদ্দার ছিলেন তার প্রযোজক। কি কারণে জানি না, আমি সেখানে গিয়ে দেখলাম যে সেই নাটকের যে ছোটতম পুরুষ চরিত্রটা সেটা আমার জন্য নির্ধারিত। তো আমার ব্যাপারটা খুব ভালো লাগে। যে বড় ছেলে সেটা শঙ্করদা, ছোট ছেলে বড় ছেলে ছোট ছেলে বলে কোনো তারতম্য নয়, নাটকে যেভাবে এসেছে চরিত্রটা খুবই সামান্য ছোট ছেলে সেখানে ভূমিকা। এবং আমার সত্যি খুবই খারাপ লেগেছিল, যেটা কোনোদিন কখনো করি না বা করিনি। আমি মানে বলেছিলাম যে আমি নাটকটা করবো না, আমি চললাম। সেই নাটকে বসন্ত চৌধুরীও ছিলেন, ওই পরিবারের বাবার মানে মূল চরিত্রটা তিনি তখন করছিলেন। নাট্যরূপে গল্পে এগুলো কিছুই নেই, নাট্যরূপে অমল রায় এত চরিত্র সব নিয়ে এসেছে। তো তখন আমি এখন সত্যি অনেকটা চলে গেছি। তখন শঙ্করদা আর শ্রীলা মজুমদার ছিল, সেই যে ছোট বউয়ের চরিত্রটি সেটা স্ত্রীরা করেছিল। ওরা দুজনে গিয়ে একটু বোঝানো টোঝানো অনেক কিছু করার পরে এলাম। তখন বসন্তরাও বললেন যে দীপকবাবু, আমার মনে হয় আপনার কিছু একটা বুঝতে ভুল হয়েছে, এই চরিত্রটা কখনোই ওর জন্য হতে পারে না। এখানে কবির যে চরিত্রটা আছে সেটা ওকে দিই, ওর কিন্তু ওইটাই করা উচিত। দীপকবাবু একটু কিরকম বিহ্বল হয়ে পড়লেন, কারণ উনি নিজের চরিত্র নির্বাচন করেছেন। এবং আরো বড় কথা যে কবির চরিত্রটি যার করার কথা, খবর এলো যে তিনি এখন আসতে ঘন্টা দুয়েক দেরি হবে। তো কারোরই সম্ভব ছিল না ঘন্টা দুয়েক দেরি করে বসে থাকা। যাই হোক, তিনি যে খুব একটা বিশেষ পরিচিত কেউ তা নয়, কিন্তু এরকম সব নানা নেপথ্যের নাটকীয় ঘটনাঘটের মধ্যে দিয়ে আমার মনে আছে যে শঙ্করদা স্ত্রীরা গিয়ে খুব বোঝালো, তুই তো এরকম করিস না, তুই কেন এরকম করছিস না, হতেই পারে না, তুই ওটা করবিই না, তুই যে বলেছিস করবি না, তাই আমরা দেখছি কি করা যায়। মেন্দা হয় বসন্ত চৌধুরী, উনি একটু অগ্রণী ভূমিকা নিয়ে এটা বললেন। তো যাই হোক, তারপরে আমরা সেই নাটকটা রেডিওতে করলাম, খুবই সুন্দর হলো সেটা। বসন্তটা পরে দীপকবাবুকে বললেন, আপনাকে আমি বলেছিলাম আপনার একটা বোঝার কথা ওখানে হয়েছে, এবারে যা দাঁড়ালো সেটা ঠিক হলো না, আপনি যা ভেবেছিলেন সেটা ঠিক। দীপকদা বললেন, না 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 স্যার, আপনি যখন করেছেন তো ঠিকই আছে, ইত্যাদি ইত্যাদি যা করে বলে। এই সবকিছু নিয়েই আমাদের শঙ্করদা শুধু এই আবৃত্তি শ্রুতি নাটকই নয়, তার বাইরেও শঙ্করদা অনেক সিরিয়ালে অভিনয় করেছে, সিনেমায় অভিনয় করেছে। ট্রন ভিডিও ট্রিক্স একটা এই তদন্ত মানে লালবাজারের বিভিন্ন অপরাধের কাহিনী নিয়ে একটা সিরিজ করতো, সেখানে মূল স্টোরিটা শঙ্করদা করতো, গল্পটাকে বলে যাওয়া, এবং তারপরে বিভিন্ন চরিত্র সে টুকটুক করে অভিনয় হতো, সেটাও দীর্ঘদিন চলেছিল। মাঝে একবার শঙ্করদা পারেনি, তখন শৈবাল ব্যানার্জি ট্রনের অবনতি সাথে খুব বিপদে পড়ে গেছি, শঙ্করদা পারছে না, তুমি একটু প্লিজ আসবে আমাদের কালকে ব্রডকাস্ট, আজকে সে শঙ্করটা করে দেওয়ার কথা, কিন্তু কিছু একটা মারাত্মক বিপদ হয়েছিল, শঙ্করটা পারেনি, তুমি এক্ষুনি চলে এসো। তো ছুটি করে একবার একটা এপিসোডে শঙ্করটা বিকল্প হিসেবে আমি একটু কাজ করেছিলাম। এখন মনে করলে এরকম অজস্র স্মৃতি ভিড় করে আসবে, কত আর বলবো। খারাপ লাগার যেটা, সেটা সময়ের কাছে আমার মার্জনা চাইতে হয়। শঙ্করদার পারলৌকিক কাজ যেদিন হলো সেদিন আমি যেতে পারলাম না। 11 তারিখ যেদিন সূর্য সেন মঞ্চে একটা স্মরণ সভা হলো,
সেদিন আমার বিকেল 5টায় কলেজ স্ট্রিটে একটা কাজ ছিল ঘন্টা খানেকের। আমি নিশ্চিত যে 6টায় ওখান থেকে বেরোলে 6:30 যাবো, 6:45 ম্যাক্সিমাম 7টায় পৌঁছে যাবো। আমি কলেজ স্ট্রিট থেকে বেরোলাম 8:45, এমন একটা চক্রে পড়ে গেলাম। ফলে সেদিনও যাওয়া হয়নি। আমি একদম ডিটারমেন্ট ছিলাম যে আজকে এখানে আসবই। ওদের সঙ্গে কথা হয়েছিল সকালেও, কাকুলি ফোন করেছিল। এই মানুষ সঙ্গে থাকে, মানুষ হঠাৎ করে চলে যাওয়ার পরে খুব কাছের মানুষও বলে বডি, তখন আর নাম উচ্চারণ করে না, তখন বডি কথাটা আমাদের খুব সহজে চলে আসে। মানে ছেলেকেও বলতে শুনেছি বডিটাকে আমরা বাইরে নিয়ে যাবো, সে কিন্তু তার বাবার দিকে তাকিয়ে কথা বলছে, বাবাকে কি বাইরে নিয়ে যাবে, এটা কিন্তু করে না। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের একটা গল্প পড়েছিলাম, রত্নাকরের বাড়ি, সেখানে খুব প্যাথেটিক একটা ঘটনা ঘটেছিল। মা এবং মেয়ে একসঙ্গে সুইসাইড করেছে। এখন দুজনে একসঙ্গে জোট বেঁধে সুইসাইড করেছে, নাকি মা সিদ্ধান্ত নিয়ে মেয়েকে কিছু একটা গ্লাসের মধ্যে বিষ পাওয়া গেছে দুধের মধ্যে, মা মেয়েকে ইন্সপায়ার করেছে, নাকি মেয়ে মাকে ইন্সপায়ার করেছে, নাকি দুজনের সঙ্গবদ্ধ হবে, এটা নিয়ে তদন্ত হবে পরে। যখন পুলিশের লোকেরা বা মর্গে নিয়ে যাবে বলে লোকেরা আসে, দুটো মেয়েটি খুব সুন্দরী দেখতে, দারুণ নাচতো এরকম একটা সিকোয়েন্সে, কাপড়ে করে দুদিকে মানে কাপড় বা চাদরে ধরে দুজন মিলে ঘর থেকে যেভাবে বার করে নিয়ে যাচ্ছে। তো ওই মেয়েটির যে কাকা, সে খুব ছাপোষা, খুব বেশি তার ভূমিকা নেই গল্পে, কিন্তু ওই সময় সে একটু সুন্দর কথা বলছে। ওরা তাড়াহুড়ো করে যাচ্ছে, লোকটি বলে আস্তে আস্তে ভাই, ওভাবে নিয়ে গেলে মাথায় ধুম করে লেগে যাবে। তখন যে লোকটি নিয়ে যাচ্ছে সে বলল, মরা মানুষের মাথায় লাগে না স্যার। একটা নির্মম সত্যি, কিন্তু কাছের মানুষের মনে হয় হাবো এরকম ভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, তার লেগে যাবে বলে হয়। ভিক্টর হিউগোর একটা কবিতা রবীন্দ্রনাথ ভারী সুন্দর অনুবাদ করেছিলেন। কখনো মনে হয় না এটা অনুবাদের কবিতা, কিন্তু উৎসটা ফরাসি কবি ভিক্টর হিউগোর একটি কবিতা। শিশু কাব্যগ্রন্থের মধ্যে আছে এই একটি কবিতা, শিশুর মৃত্যু, যেটা খুব দুঃখের একটা কবিতা। কিন্তু কেউ যখনই মারা যায়, আমার এই কবিতাটা ভীষণভাবে মনে পড়ে, কেননা যে কোনো বয়সী মানুষ মারা যান না কেন, বিশ্বপিতা বা বিশ্ব মাতার নিরিখে যে কোনো মানুষই কিন্তু শিশু, তার চেয়ে বেশি বড় নয়। রবীন্দ্রনাথ লিখছেন, বেঁচে ছিল হেসে হেসে, খেলা করে বেড়াত সে। হে প্রকৃতি, তারে নিয়ে কি হলো তোমার? শত রং করা রাখি তোর কাছে ছিল নাকি? কত তারা, বন, সিন্ধু, আকাশ অপার। জননীর কোল হতে কেন তবে কেড়ে নিলি? লুকায় ধরার করে ফুল দিয়ে ঢেকে দিলি। শত তারা পুষ্পময়ী, মহতি প্রকৃতি ওই, না হয় একটি শিশু নিলি চুরি করে। অসীম ঐশ্বর্য তব, তাহে কি বাড়িল নব? নূতন আনন্দ কণা মিলিল কি ওরে? অথচ তোমারই মতো বিশাল মায়ের লিয়া সব শূন্য হয়ে গেল একটি সে শিশু দিয়া। শঙ্করদাকে আমার প্রণাম। ভালো থাকুন শঙ্করদা। সন্ধ্যার অতিথি আমাদের প্রিয় দাদা শ্রী স্বপন গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে। বলতে গিয়ে আজ এখানে এসে প্রথমেই যেটা মনে পড়ছে, যে এই পেছনের ব্যানারে আমার ছবি থাকার কথা, আর শঙ্করের এখানে বসে আমার সম্বন্ধে কিছু বলা কথা ছিল। কারণ শঙ্কর আমার থেকে অনেক ছোট। এটি প্রথমেই মনে পড়ছিল এখানে যখন আমি ওই সিটটায় বসেছিলাম। আর ছন্দকে একটা ধন্যবাদ দিচ্ছি যে শঙ্করের এই স্মরণ অনুষ্ঠানটা এখানে করার জন্য এবং আমাকে এখানে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি কাজের কাজে শঙ্করের সম্বন্ধে কিছু আমি যতটুকু জানি তার থেকে অনেক বেশি আপনাদের সঙ্গে অনেকের সঙ্গে অনেক বেশি কাজ করেছে, তারা আরো বেশি জানে। শঙ্কর কত বড় অভিনেতা সে নিয়ে অনেকে অনেক কিছু জানে যারা হাতে হাতে কাজ করেছে,
কিন্তু আমি শঙ্করকে দেখেছি একটা বড় মনের মানুষ। সেটা হচ্ছে আমি যখন এই চোখের বালি নিয়ে যখন শঙ্করের সঙ্গে কথা হলো, কি সহযোগিতা যে আমার সঙ্গে করেছে। শঙ্করের স্ত্রীর সঙ্গে আমার আলাপ ছিল না, ওনার বাড়িতে গিয়ে আমি রিহার্সাল করেছি, কিন্তু ওনাকে দেখতে পাইনি। ওখানে রিহার্সাল করা এবং দীর্ঘদিন রিহার্সাল করা এবং আরো অনেক কিছু করবার জন্য আমাকে পেমেন্ট করা। আর আমাকে বলতো যে স্বপনদা, আপনার জায়গাটা ঠিক জায়গায় আপনি পৌঁছতে পারেননি। আমাকে একদিন গাড়ি করে নীনা গঙ্গোপাধ্যায়, যিনি ওই সিরিয়াল স্ক্রিপ্ট লেখা আমাকে নিয়ে গিয়েছিল, কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না। কথাবার্তা ওদের সঙ্গে যা কথা হয়েছিল যে আমি পারতাম না ওই আমার শরীরের জন্য, কিন্তু চেষ্টা করেছিলাম। এবং আমি যখন শঙ্করের অফিসে একবার গিয়ে বলেছিলাম যে আমার ছেলে একটু ভাইজাগ যাবে, তোমাদের অফিসের কিছু আছে? বলে হ্যাঁ নিশ্চয়ই হবে। বলে একটা কথায় আমাকে ফোন করে আসতে বললো, কাগজ রেডি হয়েছে, আপনি এসে একটু নিয়ে যান। তো এগুলো ছোট ছোট ঘটনা, কিন্তু এগুলো কাউন্ট করে। কেউ যখন একটা ছোট্ট আঘাত করে, সেটা মনে হয় কিছু নয় তার কাছে, কিন্তু সেই আঘাতটা যেমন মনে থাকে, তেমনি সামান্য একটু ভালো ব্যবহার, ভালো ইয়ে, সেটাও ভীষণভাবে মনে থেকে যায়, বিশেষ করে সে চলে গেলে, অসময়ে চলে গেলে। আর শঙ্করের স্ত্রী এখানে রয়েছে, কি বলবো, এখন বয়স হয়ে গেছে, একটু মানে যেসব বই পড়া উচিত এই বয়সে একটু আধটু পড়ছি, তা পড়তে গিয়ে এইসব দেখছি যে বলছে এই মৃত্যুটাকে, যে মারা গেছে তাকে খুব আনন্দে যেতে দাও, খুব মানে তার জন্য কোনো দুঃখ করো না, তার সামনে আর একটা জীবন এসে যাচ্ছে। এটা খালি স্টেজটা পাল্টানো, পোশাকটা পরিবর্তন, এইরকম একটা স্টেজ থেকে আর একটা স্টেজে চলে গিয়ে অভিনয় করার মতন আবার নতুন করে সেখানে শুরু হবে। আর তার যাত্রা, আপনারা যদি কান্নাকাটি করেন তাহলে তার যাত্রার পথটা খুব সুগম হবে না, তার পিছনের টান থাকবে। দেখবেন এক একটা বাচ্চার জন্য খুব কাঁদে, তার মানে তার সে যে জীবনটা ফেলে এসছে তারা তাকে ভীষণভাবে টানছে, তাকে খুশিতে যেতে দাও, সে সেখানে যাতে আনন্দে থাকতে পারে। আর আমরা যে বলি যে কিছুই আমরা নিয়ে যাব না, সবই ফেলে যেতে হবে, কথাটা কিন্তু ঠিক তা নয়। আমরা কিন্তু আমরা যে কর্মটা করে যাচ্ছি, সেই কর্মফলটা আমরা নিয়ে যাচ্ছি, সেইটা কিন্তু সামনের জীবনে কাজে লাগছে। এক একজন জন্মগ্রহণ করে ভীষণ একটা প্রতিভা নিয়ে জন্মায়, তার আগের জন্মে তার অনেক ওয়ার্কস আছে সেই লাইনে, সেই ব্যাপারে সে অতখানি এগিয়ে এসে আবার এখানে যখন এলো, সেখান থেকে শুরু করলো। আমরা যেখানে একদম উঁচু থেকে শুরু করছি, সে সেই বয়সে আরো অনেক উঁচু জায়গা থেকে শুরু করছে, কারণ তার অনেকটা কাজ আগের জন্মে করে গেছে। এইরকম ভালো কাজের ক্ষেত্রেও প্রযোজ্য, খারাপ কাজের ক্ষেত্রেও প্রযোজ্য। সেই জন্য তার স্ত্রীকে বলছি, কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না, তাকে শান্তিতে যে গেছে চলে, এটাকে মনে মনে মেনে নিন, নতুন জায়গায় নতুন করে জীবন শুরু করবে, সেইটাতেই একটা আনন্দ রাখুন। আর সতীনাথ অনেক কিছু কাজের ব্যাপারে বলতে পেরেছে, আমি অতটা ওর সঙ্গে জড়িত নেই, বিশেষ করে চোখের বালি নিয়েই বেশি। আর আমার ব্যক্তিগত কিছু ইয়েতে শঙ্কর জড়িত ছিল। আমি দুটো, আপনাদের পারমিশন নিয়ে দুটো ছোট গীতাঞ্জলি থেকে শঙ্করের উদ্দেশ্যে দুটো পাঠ করছি। কে বলে সব ফেলে যাবি, মরণ হাতে ধরবে যবে, জীবনে তুই যা নিয়েছিস মরণে সব নিতে হবে। এই ভরা ভান্ডারে এসে শূন্য কি তুই যাবি শেষে, নেবার মতো যা আছে তোর ভালো করে নে তুই তরে। আবর্জনার অনেক বোঝা
জমিয়েছিস যে নিরবধি, বেঁচে যাবি যাবার বেলা, ক্ষয় করে সব যাসলে যদি। এসেছি এই পৃথিবীতে, হেথায় হবে সেজে নিতে, রাজার বেশে চলবে হেসে, মৃত্যু পারের সে উৎসবে। মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে, সেদিন তুমি কি ধন দিবে উহারে। ভরা আমার পরাণখানি, সম্মুখে তার দিব আনি, শূন্য বিদায় করব না তো উহারে। মরণ যেদিন আসবে আমার দুয়ারে, কত শরৎ বসন্ত রাত, কত সন্ধ্যা কত প্রভাত, জীবন পাত্রে কত যে রস বরসে, কতই ফলে কতই ফুলে, হৃদয় আমার ভরি তুলে, দুঃখ সুখের আলো ছায়ার পরশে। যা কিছু মোর সঞ্চিত ধন, এতদিনের সব আয়োজন, চরম দিনে সাজিয়ে দেব উহারে। মরণ যেদিন আসবে আমার দুয়ারে। পূর্ণতা মরণ আমার মরণ, তুমি কও আমার কথা। সারা জনম তোমার লাগি, প্রতিদিন যে আছি জাগি, তোমার তরে বহে বেড়াই দুঃখ সুখের ব্যথা। মরণ আমার মরণ, তুমি কও আমার কথা। যা পেয়েছি যা হয়েছি, যা কিছু মোর আশা, না জেনে ধায় তোমার পানে সকল ভালোবাসা। মিলন হবে তোমার সাথে একটি শুভ দৃষ্টিপাতে, জীবন বধূ হবে তোমার নিত্য অনুগতা। মরণ আমার মরণ, তুমি কও আমার কথা। বরণ মালা গাঁথা আছে আমার চিত্ত মাঝে, কবে নীরব হাস্য মুখে আসবে বরের সাজে। সেদিন আমার রবে না ঘর, কেই বা আপন কেই বা অপর। বিজন রাতে পতির সাথে মিলবে পতিব্রতা। মরণ আমার মরণ, তুমি কও আমার কথা। নমস্কার। কি কারণে এসেছি আমরা সকলেই জানি। শঙ্কর চৌধুরী, শঙ্করদার প্রতি খুব খারাপ লেগেছিল যখন কথাটা শুনেছিলাম। একটুখানি বলবো, শঙ্করদার সাথে আমার আলাপটা কবিতা দিয়ে। তো দুর্গা নামে আমার একটি কবিতা শোনার পর শঙ্করদার খুব ভালো লেগেছিল। ওনার মতো মানুষ শুধুমাত্র কবিতা শুনে ভালো লাগার জন্য যখন কারোর সাথে যোগাযোগ করেন, এবং সে যদি আমি হয়ে থাকি এবং খুব সামান্য একজন সবে শুধুমাত্র কবিতাকে ভালোবেসে কাজ করার চেষ্টা করছি, তখন সেই ভালো লাগাটা অনেক। তো আমি বলেছিলাম শঙ্করদাকে আমার পরবর্তী একটা কাজ আসবে, কিন্তু সেই কাজটা আসার পরেও আমার খুব খারাপ লাগছে কেন আমি ফোন করে বা কেন আমি হোয়াটসঅ্যাপে সেই কবিতাটা পাঠাইনি। আমি জানি না উনি শুনবেন কিনা, কিন্তু সেই বিশ্বাস থেকে আমি কবিতাটি বলছি। কবিতাটি একটু অন্যরকম, কিন্তু শুধুমাত্র শঙ্করদার উদ্দেশ্যেই এই কবিতা। দ্রুত সভা। একদিকে সর্বস্ব হেরে যাওয়া পঞ্চপাণ্ডব, আরেকদিকে জেতার উল্লাসে পাণ্ডবদের বিধ্বস্ত মৃত চেহারা দেখে কুৎসিত আনন্দে ফেটে পড়া দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনি প্রভৃতি কাপুরুষের দল জিহ্বা লক লক করে অপেক্ষা করছে সভায় টানতে টানতে নিয়ে আসা দ্রৌপদীকে কিভাবে আস্তে আস্তে লেপন করবে, কেমন করে সবার মাঝখানে দ্রৌপদীকে উলঙ্গ করে তার যৌবনবতী শরীরটাকে চোখ দিয়ে কথা দিয়ে ধর্ষণ করবে।
আমি কয়েকটা কাপুরুষকে ঘিরে আরো অসংখ্য কাপুরুষ সব সময় থাকে, এরা মিনমিন করতে থাকে, বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। অর্থাৎ পুরুষ ও দাসাহা, অর্থদাতা প্রভুর শত অন্যায়ও মাথা নত করে মেনে নেওয়া ভীরুর দল। আর এদের মধ্যে কারা আছেন? ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য প্রমুখ। একমাত্র বিদুর আর বিকর্ণ এই দুই পুরুষ প্রতিবাদে কিছু বলে যাচ্ছেন, কিন্তু হায়নার বিকট অট্টরবে চাপা পড়ে যাচ্ছে সেই সমস্ত কথা। এত সবের মধ্যে একটি মাত্র সুতির কাপড় পরে রক্তাক্ত পাঞ্চালী প্রশ্ন করে যাচ্ছেন সভাকে, আগে যে হেরে বসে আছে সে আর কাউকে পণ রাখে কি করে? ঘুরে ঘুরে প্রশ্ন করে চলেছেন, জ্বলন্ত চোখে তীব্র স্বরে। তার একটি মাত্র কাপড়েও তখন টান পড়েছে, হা হা করে হাসছে ধর্ষকামী দল। কর্ণ বলছে, বিবস্ত্র করো এই দাসীকে, আমাদের ভোগ্যা। 5টা পুরুষের সঙ্গে যে সই সে তো প্রথম থেকেই বেশ্যা। কিন্তু দ্রৌপদী এক প্রশ্ন করে চলেছেন বারবার, বলুন পিতামহ, বলুন মহারাজ ধৃতরাষ্ট্র, বলুন হে অস্ত্রগুরু, হে সমস্ত সকল পুরুষ, যিনি নিজেকে পণ রেখে হেরে গেছেন, তিনি কি করে আরেকজনকে পণ রাখেন? এইবার কাপড়টি খুলে আসছে, দেখা যাবে দ্রৌপদীকে। কারো দুঃশাসন, নগ্নতর দাসীকে। কিন্তু দুঃশাসন যত টানছে ততই কাপড় বেরিয়ে আসছে, একের পর এক, একের পর এক, একের পর এক। স্তূপাকার হয়ে পাশে পড়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে গেল ক্লিপটা। হতচকিত হয়ে উঠল সভা। সত্যিই কি কৃষ্ণ কোনো অলৌকিক উপায়ে সখী কৃষ্ণাকে ভয়ানক অপমানের হাত থেকে বাঁচিয়েছিলেন, সহস্র যোজন দূরে থেকেও? আমার কেমন যেন মনে হয় অন্যরকম। দ্রৌপদীর কাপড় ধরে টানছে দুঃশাসন, দ্রৌপদী ঘুরছেন, কাপড় খুলছে একটু একটু করে। সর্বসমক্ষে বিবস্ত্র হওয়ার লজ্জায়, ভয়ে, আতঙ্কে, অবশ অজ্ঞান হয়ে যাওয়ার কথা যেখানে, সেখানে দ্রৌপদী তখনও প্রশ্নবাণ ছুড়ে চলেছে। হতবাক হয়ে যাচ্ছে দুঃশাসন, ভয় ঢুকছে ওর মনে। এই মেয়েটিকে ছুঁড়ে হাত পড়ে যাবে, একে তো উলঙ্গ করে দিলেও কিছু হবে না। মেয়ে যদি সর্বলজ্জা ত্যাগ করে, আত্মনাদ না করে, পায়ে পড়ে কাকুতি মিনতি না করে, সেই মেয়েকে দেখলে কাপুরুষেরা ভয় পায়। দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনি অবাক বিস্ময়ে দেখলো একটি প্রায় অর্ধনগ্ন মেয়ে, কিন্তু অগ্নি শিখা তাকে ঘিরে লকলক করছে। সে অর্ধলঙ্গ খোলা চুলের মেয়েকে দেখে কাম যাচ্ছে না, যাচ্ছে বিপুল ভয়, ধ্বংসকর ভয়। বসে পড়েছে দুঃশাসন, বাকিরা স্তব্ধ, নির্বাক। মৃত্যুর শীতলতা তখন ছড়িয়ে পড়েছে সবার মঞ্চের মধ্যে। ঠিক যেমন মণিপুরে উলঙ্গ মায়েদের দেখে সেনাবাহিনীর মনে ভয় জন্মেছিল, ঠিক যেমন নগ্ন কালী মূর্তি দেখে ভক্তির থেকে বেশি ভয় জাগে মনে। এজন্যই মেয়েদের আবৃত করে রাখতে চায় কাপুরুষ সমাজ। মেয়েরা যেদিন বুঝবে তার শক্তি কত, লজ্জা তার ভূষণ নয়, পুরুষের ভালো লাগার জন্য নিজেকে তৈরি বৃথা আবর্জনা। যেদিন কমলা সোনা, কমলা লক্ষ্মী, উগ্রচণ্ডা তাণ্ডবী কালী হবে, সেদিন অসুর নিধন হবে আপনি। মহালয়া পূর্বপুরুষদের স্মরণ করা দিন। পূর্বপুরুষ মানে পূর্ব নারীও। এই পুণ্য লগ্নে প্রণাম জানাই অগ্নিকন্যা দ্রৌপদীকে, প্রণাম জানাই মণিপুরের সেই সব আগুনে মায়েদের, প্রণাম জানাই ভয় না পেয়ে গর্জে ওঠা সমস্ত মেয়েদের। মোহ আবরণ খোলে রে মেয়ে, ধক ধক করে আগুন জাল, উলঙ্গিনীর পায়ের তলে জাগুক এবার মহা শ্মশান। শক্তি চায় না, পূজাও চায় না, ছুঁড়ে ফেল সব স্তবতা। অট্টহাসিতে হরে মেয়েরা, মত্ত রূপেতে সংস্থিত। চরণে প্রসেনজিৎ ঘোষ।
এমন একজন মানুষের স্মরণ অনুষ্ঠান, যাকে দেখেছি প্রথমেই তার দেখেই মনে হচ্ছে একজন অসাধারণ সুদর্শন পুরুষ, তার রাজকীয় স্টাইল, তার ব্যক্তিত্ব, এবং আমার সঙ্গে বেশি কথা হতো খেলাধুলা নিয়ে। দেখা হয়ে প্রজেক্ট একদম কাছে ডেকে নিতেন, এবং শেষ 4 বছর আরো অন্তরঙ্গ হয়েছিলাম অন্য একটি সংস্থার সঙ্গে আমরা এখানে যুক্ত, সে সব কাজের মাধ্যমে। এবং এই ছন্দকে যে চোখের অনেকদিন ছবি তুলিস না, হ্যাঁ, এই চোখের বালির কথা বলা হচ্ছে, আমার একটা সৌভাগ্য হয়েছে যে, এবং যেটা ছিল যে মানে বিস্তৃত উদার মনের মানুষ, সবাইকে এগিয়ে দেওয়ার প্রচেষ্টা। শেষ চোখের বালি বোধহয় সতীনাথের পাশে আমি ছিলাম, ওই জায়গায় শঙ্করদার জায়গায় রবীন্দ্র সদনে। এই সৌভাগ্যপূর্ণ আমার হয়েছে। প্লাস শুধু তাই নয়, ওনার একটা প্রমোদিদির সঙ্গেও জুটি ছিল, সারাক্ষণ অনুষ্ঠান করতেন। ঠিক 2017-18 পুজোর সময় ওনার অসুবিধা হয়, প্রমোদিদি ফোন করে যে কাকে কি করবো, উনি পরিষ্কার বলেছেন যে না করছে তো ছেলেটা ভালো। ওনারা ফোন করলেন হাসছে, যা যা প্রমোদির সঙ্গে অনুষ্ঠান কর। তো এই সৌভাগ্যগুলো আমার হয়েছে। আমি কি পারি জানি না, কিন্তু এই ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ এখানে যারা সিনিয়র রয়েছেন এখনো পেয়ে যাচ্ছি। সতীনাথ দা, গুরুদেব তিনি রয়েছেন, আমি তো গুরুদেবই বলি, স্বপন দা, এবং স্বপন দা ডিরেকশনে ছিল মনে আছে সেই আড্ডা, শিখাদি রয়েছেন। এদের ছন্দকের এই অনুষ্ঠানে আসতে পেরে সত্যি আমি গর্বিত, আপ্লুত যে আমাকে চেয়েছে। এবং 11 তারিখও যাওয়ার কথা ছিল, সমাধি পাঠিয়েছিলেন আমাকে আলাদা করে হোয়াটসঅ্যাপে, কিন্তু সেদিন যেতে পারিনি। আর একটা ওই যে সত্যনাথ বলেন, সবাই আমরা কলেজ স্ট্রিটে মোটামুটি আটকে ছিলাম। আমি ছোট্ট সেই রবীন্দ্রনাথ থেকে খনিকা থেকে শেষের একটু অংশটা পড়ছি। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই কালের পিছু পিছু। অধিক দিন তো বইতে হয় না, শুধু একটি প্রাণ, অনন্তকাল একই কবি গায়েন একই গান। মালা বটে শুকিয়ে মরে, যে জন মালা পরে, সেও তো নয় অমর, তবে দুঃখ কিসের তরে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাও রে চলে কালের পিছু পিছু। সবই হেথায় একটা কোথাও করতে হয় রে শেষ, গান থামিলে তাই তো কানে থাকে গানের রেশ। কাটলে বেলা সাথের খেলা সমাপ্ত হয় বলে, ভাবনাটি তার মধুর থাকে আকুল অশ্রু জলে। জীবন অন্তে যায় চলে, তাই রঙটি থাকে লেগে, প্রিয়জনের মনের কোণে হেমন্ত সন্ধ্যা মেঘে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাও রে চলে কালের পিছু পিছু। নমস্কার, ধন্যবাদ। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আরেকটা অনুষ্ঠান আছে আর পালাতে হবে। আবার আসবেন শেষে। ধন্যবাদ প্রসেনজিৎকে। এবারে আবৃত্তিতে সেলিম দুরানি। নমস্কার। মধুর সম্পর্ক তো অবশ্যই ছিল, আর মাঝে মাঝে ফোনে কথা হতো। আমার ভালো কিছু কাজ দেখলে ফেসবুকে, এখন মাধ্যম তো অনেকটা বলে, তার অনুপ্রেরণা আমি পেতাম। কোন একদিন একটা ছোট্ট তিক্ততার কথা ছিল। বাচিক শিল্পী সংস্থা রবীন্দ্র সদনে বৃহৎ আকার একটি অনুষ্ঠান ছিল বেশ কয়েক বছর আগে। তো সেখানে রেস্ট্রিক্টেড এন্ট্রি ছিল, বাট শঙ্করদা এবং প্রণতি দিয়ে হঠাৎ করে
আরো কয়েকজন যখন ঢুকতে যাচ্ছেন তার মধ্যে আমিও ঢুকছিলাম আর কি। তো তাদের বলছে যে এখানে কেন, এদিক দিয়ে কেন, ওই দিক দিয়ে ঘুরে এসো। আমিও টার্ন নিয়ে চলে আসছি, এই সেলিম এসো। তখন আমি বললাম না দাদা, আইন সকলের জন্য সমান হওয়া উচিত। তখন উনি আমাকে বলেছিলেন যে আমি তোমাকেই দেখলাম যে এই কথা বলতে। আমি সত্যি আমি বললাম যে দাদা আমি ওদিক দিয়ে যাবো। দুজন তিনজন যখন ঘুরে চলে যাচ্ছেন তখন আমার অন্তত আর উচিত নয় এদিক দিয়ে এন্ট্রিটা নেওয়া। তিনি খুশি হয়েছিলেন। আসলে বড়দের থেকে কিছু সময় শিখতে হয়, কিছু মানে কি সব সময় শিখতে হয়, যেটা ভালো সেটা আমরা গ্রহণ করি। আর তার সঙ্গে সেইভাবে আবৃত্তির মঞ্চ অনেকবার শেয়ার করেছি। তার অভিনয় দেখেছি, অসাধারণ সিরিয়ালের অভিনয়। কারণ আমি একটা সময় জি বাংলা, স্টার জলসা, ইটিভি বাংলাতেও কিছু কিছু সময় মেগা সিরিয়ালগুলোতে অভিনয় করেছি। সেই সূত্র ধরেও কিছু কিছু সময় স্টুডিওতে দেখাও হয়ে গেছে। আর এই মানুষটা যখন আবৃত্তি শিল্পকে ভালোবেসে আমাদের বাচিক শিল্পী সংস্থার সদস্য হয়েছিলেন তখন আরো বেশি নিবিড় সম্পর্ক তৈরি হয়। শঙ্করদা চলে গেলেন, তার স্মৃতির উদ্দেশ্যে আসলে শঙ্করদার এখন যাবার কথা নয়, কিন্তু এই পৃথিবীতে এমন কিছু গাছ থাকে যে গাছগুলো সত্যি আমাদের কাজে লাগে না, কিন্তু বেশ কিছু গাছ সত্যি দরকার হয়, কিন্তু সেই গাছগুলো কেটে নেয় কাঠুরিয়া। তাই শঙ্করদার মতো মানুষকেও ঈশ্বর, আল্লাহ, ভগবান, গড তুলে দিলেন। যার আরো কিছুদিন বেঁচে থাকা দরকার ছিল তিনি মারা গেলেন কদিন আগেই। আর যাদের বেঁচে থাকা নিরর্থক তারা বেঁচে আছে বেয়াকুফের মতো, যে গাছের ফল পেতে মন আনচান করে সারাদিন। সে গাছ কেটে নিল কাঠুরিয়া। আর যে গাছ এ পৃথিবীর কোনো কাজেও লাগে না, তাই দিয়ে ভরে যাচ্ছে চারদিক। তুমি কি ভাবছো আমি জানি না, আমি কিন্তু ইদানিং ভাবছি যদি এমনি করে আলোগুলো সব দপ করে নিভে যায়, যদি আবর্জনায় ভরে যায় ঘর, যদি প্রিজন ভ্যানের মতো রাত ছোটাছুটি করে রাজপথে, যদি লবণ মাখা ইলিশের মতো জ্যোৎস্না, যদি ফণি মনসার কাঁটা গজিয়ে ওঠে আমার বুকে, আমি কি করে বোঝাবো আমার উত্তরসূরিকে সব কিছু ঠিক ঠিক ছিল। যার আরো কিছুদিন মেঘ এনে মাঠে মাঠে জল দেবার কথা ছিল, আরো আগুন জ্বালিয়ে শীত তাড়াবার কথা ছিল, আরো স্বপ্ন জাগাবার কথা ছিল, সে কেন এমন দিনে চলে গেল? যাবার আগে তো একবারও বলেনি আমি যাচ্ছি, আমি যাই, আমি যাচ্ছি, আমি যাই। শঙ্করদা যেখানেই থাকুন, যে লোকেই থাকুন, কবিতার ছন্দেই যেন বেঁচে থাকেন, আর আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন তিনি। ছন্দকে জন্য অশেষ কৃতজ্ঞতা। আজকে শঙ্করদার উদ্দেশ্যে দুটো কথা বলবার এই সুযোগটুকু দেওয়ার জন্য। অনেক অনুষ্ঠান করি, কিন্তু শঙ্করদার জন্য আজকে এইটুকু আমার বড় প্রাপ্তি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ সেলিম দুরানিকে। এবারে শ্রুতি নাটকে অনুপম ঘোষ ও মিলি বক্সি। সুখ বিসুখের পদাবলী আমার কথা শোন। মেঘের বুকে মন খারাপের গল্প লেখা আছে, চোখ ছলছল কংসাবতীর
ফুল ভেসে যায় পাছে, পলাশ রঙে মন রাঙিয়ে নদীর পাড়ে বসি, জল ছুঁয়ে যায় পায়ের পাতা, ভালোর বাসাবাসি। সহজ তো নয় ভালোবাসা, মনের খাতা খোলা, ABCD চুপকিতকিত নরম সকালবেলা। আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালো কি বলেছে ভালোবাসি না? রোদ, বৃষ্টি, শীত সব রকমের ভালোবাসি, খালি ভালোবাসি না আর ভালোবাসি। জানি তোমায় খুব ভালোবাসো, তবু বারবার শুনতে ইচ্ছে করে। সে নয় বুঝলাম। আরে চলো এবার গরম জল বসিয়ে দিই, অফিস বেরোবে তো। ওদিকে ঘড়িতে 9টা বাজতে চললো। দূর, ভালো লাগছে না আজকে। আর কত ছুটি নেবে বলো তো? সিএল দিয়ে দেবো। এখনো বছরের অনেকগুলো দিন পড়ে আছে। জানি, কিন্তু আমার ভালো লাগছে না। না, ভালো লাগছে না বলে তো চলবে না। আমি কিচ্ছু শুনবো না। এই বড় কঠিন লড়াই পার্থ, জিততে তোমাকে হবেই। মাঝে মাঝে কি মনে হয় জানো, হেরে যাই। আর কত লড়াই করবো নিজের সাথে। বলছি না, একদম নেগেটিভ কথা বলবে না আমার সামনে। বিলকুল উল্টা খোপড়ি। আমি নাকি উল্টা কপি? এই তো বাবু হেসেছেন এবার। আরে চলো 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 চলো। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, কি আমায়। ব্যাপার তিন্নি বাবু, আমার গানটা যে গাইছো করো, কখন এলে? এই তো একটু আগে। আর শোনো, আমার যখন যেটা ইচ্ছে করবে আমি তখন সেটা বলবো, বুঝেছো বুদ্ধু? এই ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছ তো? না কি উপায় আছে, যা ঠিক ঠিক করো সারাদিন। রাতে তো আর করি না। আচ্ছা ধরো, আমি যদি তোমার সাথে থাকতে চাই, তোমার কোনো অসুবিধা আছে? তিন্নি, তোমার নিজস্ব সংসার আছে একটা, আর আমি কখনোই সেটা ছেড়ে আসতে বলতে পারি না। আর তাছাড়া আমি হ্যাঁ সেই তো, আমি তো তোমাকে দেখাশোনা করার একজন লোক, যে বছরের পর বছর তোমার খাওয়া দাওয়া, ওষুধ, ডাক্তার এসবের জন্যই মাস গেলে একটা বাধা ধরা মাইনে, ব্যাস আর কি। আরে এসব তুমি কি বলছো? তুমি জানো আমার লিভার ক্যান্সার, কতদিন বাঁচবো তারও ঠিক নেই। তাই শুধু শুধু একটা মৃত্যুপথ যাত্রীর সাথে নিজেকে জড়িয়ে কি লাভ তোমার? তবু লাভ আছে, ওটা একটা সংসার, নামে স্বামী, যে দিন রাত শুধু ব্যবসা নিয়ে পড়ে থাকে। দেখো না, এতগুলো বছর বিয়ে হয়ে গেল, একটা ইস্যু নিলে নাকি তার প্রবলেম হয়ে যাবে। তারপর রেগুলার মদ, মেয়ে ছেলে, নোংরা ভাষা, কতদিন আর সহ্য করা যায় বলো তো? আমি জানি, আমি চাইও আমাকে ডিভোর্স দিয়ে দেবে, কিন্তু আমি কোথায় থাকবো? কেন আমার কাছে? এভাবেই অন্তত যতদিন বাঁচবো। উফ, ডিসগাস্টিং। কাকে বোঝাচ্ছি? কেন যে তোমার অ্যাডভার্টাইজমেন্টে সাড়া দিতে গেছিলাম। হ্যাঁ, সারা দিয়ে তো 4 বছর কেটে গেল তোমার সাথে ঝগড়া করতে করতে সেবা নিতে নিচ্ছে। আচ্ছা, উনি একবারও জিজ্ঞেস করে না তুমি কি কাজ করো, কোথাও যাও? আমি শুনে সত্যি অবাক হই, মানুষ এরকম হয়। যাক ছাড়ো, কি গান করবে? এই শোনো শোনো, আমার কপি ক্যাট করবে না। মানে? এই ছাড়ো ছাড়ো ছাড়ো, এটা শুধু আমি বলবো, বুঝেছো মোটু? তোমার এই ছেলে মানুষের বড় ভালো লাগে জানো। এই রোজকার যাত্রীর জীবনে তোমার একটা মুক্ত আকাশের মতো লাগে। থাক, ওসব কল্পনাতেই রাখো। দেখো পার্থ, এই ফিজিক্যাল অ্যাটাচমেন্টের থেকে মেন্টাল অ্যাটাচমেন্টের গুরুত্বটা অনেক বেশি। এখন আমরা একটা ম্যাচিওর এজে এসে দাঁড়িয়ে আছি, যেখানে মেন্টাল অ্যাটাচমেন্টের একটা বাস করে না। অনেকবার শুনেছি আমি অপারক। ইয়েস, তুমি অপারক, তোমার দ্বারা কিচ্ছু হবে না। ওকে, এখন আমি চললাম। নিজের ওষুধ নিজে নিয়ে আরে ওকে বাই। আরে কি মুশকিল, এই খেতে এবার দিয়েছি। আমি চললাম। আরে শোনো তুমি, আরে সব 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 আরে চল।
পার্থ, এই পার্থ, এই উঠে পড়ো না। মোটু অনেক ঘুমিয়েছ, আর কিভাবে কেউ দরজা খুলে ঘুমোয়? উফ, কি হলো কি? উঠো না বদ্ধ। আরে ব্যথাটা কালকে বেড়েছে একটু, ডাক্তারের কাছে যেতে হবে। আর একটু সেদ্ধ টেদ্ধ করে দিও, তাই খাবো। আচ্ছা আচ্ছা, ও এসেছে, আর বেশি দিন নেই। এই শোনো, বি पॉजिटिव, ओके? पीछे अगर कोई डोनर मिल जाए तो। কে দেবে তিনি, আর দিলে যে বাঁচবো তার কি গ্যারান্টি? अरे ये तो बिल्कुल उल्टा खोपड़ी, बोलता बी पॉजिटिव। अरे भाड़ में जाओ, जिसको खुद ही जीने की चाह नहीं होगी, मैं की বোঝাই বলো তো? আচ্ছা দিদি, তুমি বিহারি না বাঙালি গো? আমি পুরো বাঙালি, আর তুমি আধা বাঙালি আর আধা বিহারি। আচ্ছা। আচ্ছা চলো, কি ক্যাব বুক করবে নাকি ড্রাইভারকে ডাকবে? जो मर्जी आपकी। পার্থ, তোমার বেঁচে থাকাটা খুব জরুরি, এটা কেন বোঝো না? আমি তো তোমার কাছে গতানুগতিকমূলক ভালোবাসা চাই না, চাই একটু অন্যভাবে, একটু অন্যরকম। দেখো, আজ চাইলে তোমাকে বিয়ে করে তোমার সাথে থাকতেই পারি, আর বিয়ে মানেই চাওয়া পাওয়া সব খালি খাতাম, অন্তত আমার কাছে। আসলে একটা সম্পর্কের মধ্যে না এ থাকা দরকার, নইলে দেখো না, ভরা পেট কি আর কিছু খেতে ইচ্ছে করে? তোমার ছেলে মানুষের মাঝে দর্শন বেশ ভালো লাগে। খুব হয়েছে। আরে চলো, এবার ক্যাব এলো, চলো 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 চলো, জলদি চলো। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। আজ কি থাকতে পারি তোমার সাথে? এত রাতে কেন, কি হলো কি হঠাৎ? না মানে, তোমায় কালকে অ্যাডমিট করবে, ওইসব কি টেস্ট আছে, আর তোমাকে কিছুদিন হসপিটালেও থাকতে হবে। তো আমি কি তাহলে আর বাঁচবো না দিদি? এই জন্যই বলি পুরা উল্টা খোপড়ি, বললাম এক আর বুঝলে এক। আচ্ছা, একটা ভালোবাসার সম্পর্কে শুভ সন্ধ্যা। শঙ্কর রায়চৌধুরীকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, এবং দমদম ছন্দকের পক্ষ থেকে এখানে উপস্থিত সবাইকে জানাই আসন্ন নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। খুব সম্প্রতি আমরা বিশিষ্ট কয়েকজন মানুষকে হারিয়েছি, তেমনি একজন বিশিষ্ট মানুষ শ্রী শঙ্খ ঘোষ। তারই একটি কবিতা নিয়ে আজকে আমরা অনুষ্ঠানের শুরু করছি। আমার প্রথম নিবেদন, বাবু মশাই। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচে ছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে, বিপ্লবে যাবে খোলনলিচা, পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে। মিত্র বাবু মশাই বিষয় আশায় বাড়িয়ে যান, তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নুনান্তে পান্তায়। নিত্য পুরোয় যাদের সাদাল্লাদের শেষ তলা নেই টুকু, চিরটাকালে রাখবে তাদের পায়ের তলার কুকুর। সেটা হয় না বাবা বলেই থাবা পাড়ার যতেক বাবু। কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবু। অমনি দু চোখ বেয়ে অলোক পেয়ে ঝড়ে জলের ধারা, বলেন বাবু বিপ্লবের সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা বলে। কিন্তু বাবু আর যাব না চড়াতে জঙ্গলে। আমরা ঢের বুঝেছি খেদি পেয়েছি নামের সব আদর। সামনে গেলে ভরবে মুখে প্রাণ ভরে তাই সাদর। তুমি সে বন্ধু না যে ধূপধুনা জলে হাজার চোখে। দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে। তাই সব অমাত্য বাত্যমিত্র এই বিলাপে খুশি। শরীরখানায় কেবল সত্য, আর তো সবই খুশি। চিচি হায় বেচারা,
চিচি হাই বেচারা। শুনুন, যারা মস্ত পরিত কাতা, এই কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা। হেঁটে দেখতে শিখুন, হেঁটে দেখতে শিখুন, ঝরছে কি খুন দিনের রাতের মাথায়। আরেকটা কলকাতায় সাহেব, আরেকটা কলকাতায় সাহেব বাবু মশাই, সাহেব বাবু মশাই, সাহেব বাবু মশাই। সম্প্রতি আমরা বিপিন রাওয়াত বিশিষ্ট সেনা প্রধানকে হারালাম। সীমান্তে এই ধরনের বহু সৈনিক এবং সেনা প্রধান যারা আমাদের দেশকে প্রতিনিয়ত রক্ষা করেন, তাদের ব্যক্তিগত জীবন আমরা জানতে পারি না। এক সৈনিকের প্রেমের চিঠি নিয়ে আমার পরের কবিতা শ্রী সুকান্ত ভট্টাচার্যের। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে সে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর টিউনিশিয়া থেকে স্নিগ্ধ ইতালি, স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে। নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসে হাতে রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাতে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয় চলেছে অনুশোচনার অঙ্কারে। তোমার আর তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছি দারিদ্রের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে। ঝড়ে আর বন্যায়, মারিয়ার মড়কে দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই ঘাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে, নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ে
চিহ্ন এই বাটে। যখন জমবে ধুলা তান পুরাটার তার গুলায় কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের ধার গুলায়। আহা জমবে ধুলা তান পুরাটার তার গুলায়। ফুলের বাগান ঘন ঘাসের পড়বে সোজা বনবাসের। শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গুলা। তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়েছে। নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তো বন্ধুরা, আস্তে আস্তে করে আমরা হলের বাইরে চলে এসেছি। আপাতত অনুষ্ঠানটা তোমাদের কিরকম লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে জানিও কিন্তু। আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তোলো। আর আমাদেরকে এগিয়ে নিয়ে চলো। রূপকথা চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো। আর ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে যারা নতুন বন্ধুরা আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও ঠিকঠাক নোটিফিকেশনের জন্য। আর বন্ধুরা, এখন করোনার সময় আমরা শটের জন্য মাস্ক খুলে শট করছি, আবারও মাস্ক পরে নেব। তো সবাই সেফ থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আবারও দেখা হচ্ছে কোনো একটা ক্লিপিংসে তোমাদেরকে সাথে নিয়ে, তোমাদেরকে পাশে নিয়ে। রূপকথা চ্যানেলের পক্ষ থেকে আমি লাবণী মান্না। আর যদি করতে চাও আমার সাথে যোগাযোগ তাহলে চোখ রাখো ডেসক্রিপশন বক্সে, ওখানে দেওয়া থাকবে লিঙ্ক, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তো চলো, বেশি কথা আর বলবো না, এখানেই শেষ করছি। বেরিয়ে যাচ্ছি, এখানেই আমরা সমাপ্ত করব এই অনুষ্ঠানটিকে।